পিসিমা, ও পিসিমা। কে কে বাছা? এই ভক্তপুরে আবার কে এলি? পিসিমা, আমি গোপাল গো, সেই কৃষ্ণনগর থেকে আসছি গো। গোপাল? মানে আমার কেষ্টর ভাঁড় গোপাল? হ্যাঁ পিসিমা, আমি তোমার কেষ্টচন্দরের ভাঁড়। আর দরজাটা খুলবে নাকি এই রোদে? খুলছি বাছা, খুলছি। একা মানুষ তো। আয় 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 আয়, ভেতরে আয়। একদম জ্বলে পুড়ে গেছিস দেখছি। বস বস বস, আমি একটু জল এনে দিই। নে দেখিন, জলটা খেয়ে নে। একটু চিনি যে দেব তার আর জো আছে? জানিস বাবা, মাস চারেক আগে 1 আনার চিনি কিনেছিলুম। তা হত ছাড়া পিঁপড়ে গুলো সব শেষ করে দিয়েছে গা। তুই বাবা শুধু জলটাই বরং খেয়ে নে। ও, ঢের কিপটে দেখেছি, এই তো দেখি হাড় কিপটে। না না পিসি, ওই চিনি টিনির দরকার নেই। এমন সময় এলি বাচ্চা, একটু জিরন দে তুই। আমি এক গাল মুখে দিই কিছু। না না না, তুমি ব্যস্ত হইও না পিসিমা। হ্যাঁ, তা পিসি কি রেঁধেছ গো আজ? বেধবা মানুষের আর রাধা বাড়া। গাছে লাউ ছিল, ওটা পেড়ে ঘন্ট করেছি। আর এই আতপ চালের ভাত। আহা, লাউ ঘন্ট। কতদিন যে খাইনি পিসি, আমার তরে খানিক রেখো কিন্তু। এত দূর এলাম, তোমার পাতের একটু পেশাব না নিয়ে যাই কি করে বলো তো? আচ্ছা আচ্ছা, আমি নয় খাবার শেষে পাতে খানিকটা রেখে দেব খন, তুই খেয়ে নিস। খানিক বেশি করেই রেখো পিসিমা, অনেকটা হাঁটতে হাঁটতে এসেছি তো, ও খিদেটাও চাগার দিয়ে উঠেছে বুঝলে। হ্যাঁ, লোকের রান্না বেশি কোথায় পাবো শুনি? তা আমি একটু কম খেয়ে না হয় তোর জন্য রেখে দেব। হতভাগাটা আসার আর সময় পেল না, ঠিক খাওয়ার সময় এসে হাজির। নে গোপাল, আমার হয়ে গেছে, তুই খেতে বস। আমি হাতটা ধুয়ে আসি, কেমন? এক আনার চিনি 4 মাস, এবার বুড়ি দেখো, আজ তোমার আমি কিপটেমি বার করে ছাড়বো। কই রে গোপাল, বসেছি? নে নে নে, আগে খেয়ে নে, পরে তোদের সব গল্প শুনবো। তা রান্না বান্না কেমন হয়েছে রে গোপাল? অতি উত্তম। সত্যি বলতে কি পিসিমা, এই কতদিন যে লাউ চিংড়ি খাইনি, কি বলবো তোমায়। আরেকটু হবে নাকি পিসিমা? কি বললি? লাউ চিংড়ি? তোরে কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে গোপাল? আমি বেদবা মানুষ, চিংড়ি মাছ আমায় খেতে আছে যে রাঁধবো? বললেই হলো পিসিমা, তুমি না রাঁধলে থালায় এলো কি করে শুনি? এই দেখো। কিন্তু আমি তো কই 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 দেখি। হরি 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 হরি। তুমি নিজেই তো দেখলে পিসিমা,
সত্যি কথা বলতে কি, ওই বিধবা হলেও একাদিন খেতে দোষ নেই পিসিমা। তাছাড়া তাছাড়া এ কথা ওই তুমি আর আমি শুধু জানলাম পিসিমা। বাবা গোপাল, তোর দুটি হাতে ধরে বাবা, এ কথা তুই কাউকে বলিস নে যেন। এ সত্যি না বাবা, সত্যি না। তা না হয় হলো, কিন্তু ওই মহারাজ যদি আমাকে জিজ্ঞেস করেন, তুমি তো জানো পিসিমা, আমি আমার বউকেও মিথ্যা বলতে পারি, কিন্তু মহারাজকে আমি পারবো না পিসিমা। কেষ্ট যেমন তোদের মহারাজ, আমিও তো তার পিসি নাকি। নে নে বাবা, এই কটা টাকা রাখ, কিন্তু এই তুমি আমাকে ভারী ফ্যাসাদে ফেললে পিসিমা। এই মহারাজকে মিথ্যা বলতে গেলে না পিসিমা, আরো কিছু ছাড়তে হবে। আরো নে নে দেখ, এতে কত আছে। দেখি দেখি দেখি, একটু বেশি পেলেই ভালো হতো, তা এর বেশি নেই যখন, তখন দেখিস বাবা, এই বেদবার সম্মানটা বাঁচাস বাবা। তুমি নিশ্চিন্তে থাকো পিসিমা, আমার কথার নড়চড় হবার নয়। এসো এসো গোপাল, এসো। কিন্তু তোমার মুখটা ওরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? নিঘাত পিসিমার কাছে জব্দ হয়ে এসেছো। সে আর বলতে, আমি গোপালের মুখ দেখেই ধরেছি ব্যাটা একেবারে লেজে গোবরে হয়ে গেছে। মন্ত্রী মশাই একদম ঠিক ধরেছেন। আরে বাবা, রাজা মশাইয়ের পিসিমার থেকে টাকা আদায় করা কি চারটিখানি কথা? কি হলো গোপাল, তবে কি তুমি সত্যি সত্যি টাকা আদায় করতে পারোনি? মহারাজ, পেরেছি মহারাজ, পেরেছি, এই নিন। তাহলে তোমাকেও তো চিন্তাগ্রস্ত লাগছে কেন? আপনি যদি অভয় দেন তো বলি। না না, তুমি তুমি নির্ভয় বলো গোপাল, নির্ভয় বলো। অভয় যখন পেয়েছি, বলছি তবে শুনুন মহারাজ। তোমার তোমার তুলনা নেই গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তবুও তুমি তুমি এত বিষণ্ণ কেন? আগে আপনার বিধবা পিসিকে ঠকিয়ে। না না গোপাল, একদম নয়। আমি তো শুধু টাকা আদায় করতে বলেছিলাম, অন্য কোনো শর্ত তো ছিল না। তুমি তোমার বুদ্ধি দিয়ে যে কাজ করেছো তাতে আমি খুব খুশি। তাও মহারাজ। তুমি তুমি চিন্তা ছাড়ো গোপাল, চিন্তা ছাড়ো। কালই আমি কোন অনুচরকে পিসিমার কাছে পাঠাবো, সব ঘটনা সবিস্তারে জানিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। আর হ্যাঁ, তোমাকে দেওয়া পিসিমার টাকার 4 গুণ আমি ফেরত পাঠাবো। এবার আমি শান্তি পেলাম মহারাজ, আপনি যথার্থই ন্যায় বিচারক। এই নাও তোমার পুরস্কারের অর্থ। তাহলে গোপাল দাদু, তুমি সবার হিসেব উল্টে দিলে, কি বলো? ঠিক বলেছিস গুলটে, দিলুম সব হিসেব উল্টে। আর নয়, সন্ধে হয়ে এলো, এবার সবাই গিয়ে পড়তে বসগে, আমিও এবার উঠি। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ করেছেন, গায়ে গঞ্জে কারোর অসুখ বিসুখ করলে সঙ্গে সঙ্গে ওনার তৈরি চিকিৎসালয় নিয়ে যেতে হবে, দেরি করলে বিপদ হবে। ও ঘোচক মশাই,
আমরা সব পাড়ায় পাড়ায় পাক খেয়ে বেড়াই, আমরাই তো সবাইকে বলবো। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। সত্যি ভাই, আমাদের মহারাজের সব দিকে নজর। কত বড় রাজা, তবু একেবারে মাটির মানুষ। সত্যি পুটি, কত বড় রাজা কিন্তু কাউকে ভয় দেখায় না। শুনলাম নদিয়ার রেঁদাচোর ধরা পড়ার পর থেকে ওকে খালি কাতুকুতু দেওয়া হয়েছিল। লোকটা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জো। আর আমাদের নেড়িমুদিকে ওজন কম দেবার জন্য কি শাস্তি দিল ভাবো। কি শাস্তি গো চিমটি? হুম, 57টা বড় বড় বাতাসা খাওয়ালো। নো জল, নট কিচ্ছু। এসব তো আমাদের রাজা মশাইকেই মানায়। আসলে এসব গোপাল দাদুর বুদ্ধি। ঠিক বলেছিস। তা সে কি রে, সকাল বেলায় সবাই একেবারে বাড়িতে হাজির। হ্যাঁ, কি ব্যাপার ন্যাপলা? গোপাল দাদু, আজ সকালেই রাজামশাই ঢেড়াদার ঢেড়া পিটিয়েছে। কারোর অসুখ করলে সময় নষ্ট না করে চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনে মরে গেল। কি দুঃখ। ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভা। এ বুদ্ধি আমার আসে নাকি বল? হ্যাঁ, তাহলে রাজামশাইয়ের বুদ্ধি? হুম, রাজা মশাইয়েরও না। তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। ইলেভেলের লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার, বুঝলি? মস্ত ব্যাপার, শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে, সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাই যাকে বলে। ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল! আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশি গেছে, দেখেছো কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাত, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে, রাজবৈদ্য নেই ভাবলেই পেটটা কেমন গুড়ুগুড়ু করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজামশাই যদি অভয় দেন, তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন?
রাজপণ্ডিত শুনুন শুনুন কি বলে গোপাল শুনুন। কিম অদ্ভুতং, বামুন হয়ে চাঁদ ধরতে চায়, বামুনং চন্দ্রং ধরিষ্যতি, অদ্ভুতং অদ্ভুতং। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে, বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি, তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো কাঁধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী, মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? কি হলো? হ্যাঁ কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000? মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাবু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেছেছি। এইবার তোমাকে আসল বাছা বাছতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। হ্যাঁ, আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য? দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক, খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে ৭৩,০০০ রোগ বলে যাবো। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তরকা, কম্প, ঝম্প, শ্বেতসার, কত হলো? কে এমন মূর্খ আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি নাতনি রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, পেপুঞ্চরা, দাপট কাঁটা, তে আটকা, মরা মাস, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে।
শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী। গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই। আচার্য মশাই, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে যেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই দু চারটে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবার বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আরে দূর দূর, নাবালক, দুগ্ধপোষ্য, ২৫০০ মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এ কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। হ্যাঁ, এ রোজই ২.৫ পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? ১৫০০ হবে, কি বলো? আমি দেখেছি ১৮,৭৭১ জন, মরেছে ১৮,৩০০। লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খায়, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো, খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো? খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো। আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি ১০০০ খানেক রোগী, আর মরেছে মাত্র ৩০ জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন, আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ, এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে আপনি আরো ভুল করতেন যে, কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন। যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন তিনিই যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়, লজ্জা পায়, তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ। নির্বাচন শেষ মহারাজ। সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও,
তুমি এ বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া। তাই সামান্য রোগ হলেই চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজা মশাই ঠিকই বলেছেন, তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়।